হ্যালো ক্লাস, সবাইকে আমার নলেজ ইজ স্ট্রেংথ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাপ্লিমেন্টারি রিডার টেক্সট বইয়ের প্রথম যে গল্পটা, দ্য টাইগার কিং বা বাংলাতে বাঘ রাজা, এই গল্পটা তোমাদের সামনে আলোচনা করব। তোমরা শুনতে থাকো। দ্য টাইগার কিং গল্পের লেখক কল্কি কৃষ্ণমূর্তি, যিনি একজন ভারতীয় লেখক ছিলেন। একধারে লেখক, অন্যদিকে সমালোচক, সাংবাদিক এবং ভারতের স্বাধীনতা সংগ্রামেও তিনি অংশগ্রহণ করেছিলেন। 1899 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর তামিলনাড়ুর মানালমেরুর কাছে উথামঙ্গলম নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কল্কি নামটা তার সাহিত্যিক ছদ্মনাম। কল্কি নামটা হয়তো তোমরা পেয়েছ, ভগবান বিষ্ণুর একটা অবতারের নাম কল্কি। সেই কল্কি নামেই তার ছদ্মনাম কল্কি। এই গল্পের নায়ক প্রতিবন্ধপুরমের মহারাজা, যাকে এই গল্পে টাইগার কিং বলা হয়েছে। সেই মহারাজার যখন জন্ম হয়, জন্মের সময় জ্যোতিষীরা তার ভবিষ্যৎ গণনা করে ভবিষ্যৎবাণী করলেন যে তাকে একদিন মরতে হবে, এবং তার জন্ম যেহেতু বৃষ রাশিতে হয়েছে, আর বৃষ এবং বাঘ পরস্পরের শত্রু, তাই বাঘের মাধ্যমেই তার মৃত্যু হবে একদিন। কিন্তু জ্যোতিষীদের এই ভবিষ্যৎবাণী শুনে 10 বছরের শিশু মহারাজা জ্যোতিষীদের জিজ্ঞাসা করলেন, অর্থাৎ 10 বছর বয়সে তিনি কথা বলতে শুরু করলেন। তিনি জ্যোতিষীদের জিজ্ঞেস করলেন, ওহে ভবিষ্যৎ বক্তাগণ, যারাই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে সবাইকে একদিন মরতে হবে। তিনি জ্যোতিষীদের জিজ্ঞাসা করলেন, আমি কিভাবে মরব? তখন জ্যোতিষীরা বলল, আপনি বাঘের হাতে মরবেন। এই কথা শুনে রাজা বললেন, লেট টাইগার্স বিওয়্যার, অর্থাৎ সমস্ত বাঘগুলো সাবধান হোক। ধীরে ধীরে যুবরাজ বড় হতে লাগলো। সে একটা ইংরেজি গরুর দুধ পান করত, একজন ইংরেজ আয়া তার লালন পালন করত, এবং একজন ইংরেজ মাস্টার মশাই তাকে পড়াতো। সে কেবল ইংরেজি সিনেমাই দেখত। তার মতো অন্যান্য দেশীয় রাজা রাজবংশের রাজপুত্ররাও তাই করত। যুবরাজ যখন 20 বছর বয়স, তখন তিনি রাজ্যের দায়িত্বভার গ্রহণ করেন এবং শীঘ্রই তিনি বাঘ শিকার করতে শুরু করেন। প্রথম বাঘটা শিকার করার পর তিনি অনেক উত্তেজিত হয়ে পড়েন, অর্থাৎ তিনি খুবই উৎফুল্ল হন এবং মৃত বাঘটিকে রাজ জ্যোতিষীকে ডেকে এনে তিনি দেখাতে থাকেন। রাজ জ্যোতিষী তাকে বলেন যে 100 নাম্বার বাঘ শিকারের ক্ষেত্রে আপনাকে খুবই সাবধান হতে হবে। রাজা রাজ জ্যোতিষীকে, মহারাজা অর্থাৎ টাইগার কিং রাজ জ্যোতিষীকে 100টা বাঘ শিকার করার চ্যালেঞ্জ জানালেন। মহারাজা তার রাজ্যে ঘোষণা করে দিলেন, একটা সরকারি বিজ্ঞপ্তি জারি করলেন যে তার রাজ্যে সমস্ত বাঘদের একমাত্র তিনিই শিকার করবেন, তিনিই হত্যা করবেন, অন্য কেউ শিকার করতে পারবে না। 100টা বাঘ হত্যা করার দৃঢ় সংকল্প রাজা নিলেন, এবং তার এই সংকল্প সম্পন্ন হওয়ার পর তিনি রাজকার্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কখনো কখনো রাজা শিকার করার সময় বুলেট মিস করে ফেলতেন, কিন্তু সব সময় তিনি খালি হাতে বাঘটিকে মারতে সক্ষম হয়েছিলেন। রাজা একবার তার সিংহাসন হারাতে বসেছিলেন যখন একজন উচ্চ পদস্থ ব্রিটিশ অফিসার প্রতিবন্ধপুরমের জঙ্গলে বাঘ শিকার করার ইচ্ছা প্রকাশ করেন এবং রাজা তা অস্বীকার করেন। অফিসারটি তারপরও বলেছিল যে তিনি
বাঘ শিকার করতে ততটা আগ্রহী নন, বরঞ্চ তিনি একটা মৃত বাঘের সাথে ছবি তুলতে আগ্রহী। কিন্তু রাজা তাতেও রাজি হননি এবং রাজা সেই উচ্চপদস্থ ব্রিটিশ অফিসারের স্ত্রীকে 50টি হীরার নমুনা উপহার হিসাবে পাঠিয়েছিলেন এবং এর মধ্যে 3টি হীরা বেছে নিতে ওনাকে অনুরোধ করেছিলেন। কিন্তু পরবর্তী সময় রাজা জানলেন যে ওই ব্রিটিশ অফিসারের স্ত্রী সব কয়টি হীরা তার নিজের কাছে রেখে দিয়েছিল এবং উপহারের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে একটা চিঠি পাঠিয়েছিল। যদিও রাজাকে মোটা অঙ্কের কিছু টাকা বা কর দিতে হয়েছিলেন, কিন্তু রাজা সন্তুষ্ট হয়েছিলেন যে তিনি তার রাজ্য ধরে রাখতে পেরেছিলেন। যেই 50টা ডায়মন্ড রিং মহারাজা ব্রিটিশ অফিসারের স্ত্রীকে উপহার হিসাবে পাঠিয়েছিলেন, এগুলি স্যাম্পল হিসাবে একটা ক্যালকাটার একটা ব্রিটিশ কোম্পানি অফ জুয়েলার্স, মানে ব্রিটিশদের একটা জুয়েলারির কোম্পানি থেকে আনা হয়েছিল এবং পরবর্তী সময় ওই কোম্পানি থেকে 3 লাখ টাকার বিল আসে এবং মহারাজাকে তা পরিশোধ করতে হয়। যদিও এই মোটা অঙ্কের বিল মহারাজাকে এই মোটা অঙ্কের বিল পরিশোধ করতে হয়েছিল, তারপরও তিনি খুশি ছিলেন যে তিনি তার রাজ্য রক্ষা করতে পেরেছিলেন। মহারাজা তার প্রচেষ্টায় অনেকটা সফল হয়েছিলেন এবং 10 বছরের মধ্যে তিনি 70টি বাঘ হত্যা করতে পেরেছিলেন। মহারাজার সামনে নতুন একটা সমস্যা দেখা দেয়, বাঘের জনসংখ্যা কমে যায় এবং তিনি শিকার করার জন্য বাঘ খুঁজে পাচ্ছিলেন না। তিনি দেওয়ানকে ডেকে প্রচুর পরিমাণে বাঘ আছে এমন একটা রাজ্যের রাজকুমারীর সাথে তার বিয়ে ঠিক করতে বলেন এবং বিয়ে করার পর যতবার রাজা শ্বশুরবাড়িতে যেতেন 5-6টি করে বাঘ তিনি হত্যা করতেন। তিনি 99টি মরা বাঘের চামড়া দিয়ে তার প্রাসাদের দেওয়াল সাজিয়েছিলেন। মহারাজা যখন তার 100তম বা 100 নাম্বার বাঘের সংখ্যা বা 100টা বাঘের সংখ্যা পূরণ করতে পারছিলেন না, তখন তিনি খুবই উদ্বিগ্ন অনুভব করছিলেন। কিন্তু তার পাশাপাশি তার শ্বশুরের রাজ্যের বাঘগুলিও প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু মহারাজা কোথাও বাঘের খোঁজ পাচ্ছিলেন না। এমন সময় তিনি একটি সুসংবাদ পান যখন তিনি জানতে পারেন যে তার রাজ্য থেকে ভেড়া হারিয়ে যাচ্ছে। তার রাজ্যের পাহাড়ের পার্শ্ববর্তী গ্রাম থেকে বারবার ভেড়া হারিয়ে যাচ্ছিল, অর্থাৎ নিশ্চিতভাবে কোনো বাঘ এই ভেড়াগুলিকে খেয়ে ফেলছিল, কারণ এটা তো কোনো মানুষের কাজ হতে পারে না। গ্রামবাসীরা মহারাজকে এই সংবাদ দিয়েছিল। মহারাজা খুশি হয়ে সেই গ্রামের ক্ষেত্রে 3 বছরের জন্য সকল প্রকার কর মাফ করে দিলেন এবং অবিলম্বে শিকার করার জন্য যাত্রা করলেন। কিন্তু বাঘের দেখা সহজে মিলল না। মনে হলো বাঘটা যেন মহারাজার মনের ইচ্ছা পূর্ণ হতে দেবে না, এই ভেবে নিজেকে লুকিয়ে রাখছে। মহারাজাও দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তিনি যতক্ষণ না বাঘের দেখা পান ততক্ষণ পর্যন্ত জঙ্গল ছাড়তে রাজি হননি। দিন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মহারাজার রাগ প্রচণ্ডভাবে বাড়তে লাগলো। অনেক কর্মচারী তাদের কাজ হারালেন। একদিন যখন রাজা প্রচণ্ডভাবে যখন ক্রুদ্ধ ছিলেন, রাজার রাগ যখন চরম আকারে ছিল, তখন মহারাজা দেওয়ানকে ডাকলেন এবং অবিলম্বে জমির খাজনা দ্বিগুণ করে দিতে বললেন।
দেওয়ান রাজার কাছে এই কর দ্বিগুণ করার যুক্তি দেখানোর জন্য অনুরোধ করলে তাকে তার পদ হারানোর সতর্কবাণী দেওয়া হয়। হতাশ হয়ে দেওয়ান তার বৃদ্ধ স্ত্রীর সাহায্যে মাদ্রাজের পিপলস পার্ক থেকে আনা প্রাসাদে লুকিয়ে থাকা একটি বাঘকে টেনে নিয়ে রাজা যেখানে শিকার করছেন সেখানে তাকে ছেড়ে দেন। পরের দিন রাজা যখন বাঘটিকে দেখতে পান তখন তিনি অসীম আনন্দে বাঘটির প্রতি সযত্নে গুলি করেন এবং বাঘটি মুচড়ে গিয়ে, অর্থাৎ বাঘটি নিজের শরীরটাকে বাঁকিয়ে একদম স্তূপাকারে মাটিতে পড়ে যায়। অর্থাৎ সহজভাবে বলতে গেলে রাজা বাঘটিকে দেখতে পেয়ে বাঘটিকে লক্ষ্য করে গুলি ছুড়েন এবং বাঘটি মাটিতে পড়ে যায়। কিন্তু বাঘটির মৃত্যু তখনও হয়নি, কারণ রাজার কর্মচারীরা বাঘটিকে জীবিত দেখতে পান। অর্থাৎ রাজার কর্মচারীরা যখন বাঘটিকে দেখতে পান তখন তারা দেখেন যে বাঘটি বেঁচে রয়েছে, কিন্তু তারা তাদের চাকরি হারাতে চায়নি। তাই একজন ভালো শিকারী বাঘটিকে লক্ষ্য করে গুলি করে এবং বাঘটিকে মেরে ফেলে। অর্থাৎ রাজা বাঘটিকে হত্যা করেননি। রাজা যখন তাকে গুলি করেছিলেন তখন বাঘটি মরেনি, বাঘটিকে হত্যা করেছিল তার একজন কর্মচারী। রাজা 100টা বাঘ হত্যা করে ফেলেছেন এই ভেবে বাঘের মৃত্যুকে জাঁকজমক করে উদযাপন করলেন। আমি 100 নাম্বার বাঘটিকে মেরে ফেলেছি, আমার প্রতিজ্ঞা পূর্ণ হয়ে গেছে, এই কথা বলে মহারাজা আনন্দে আত্মহারা হয়ে এই কথা বললেন। রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাঘটিকে নিয়ে আসার নির্দেশ দিয়ে মহারাজা গাড়িতে করে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলেন। কিছুদিন পর রাজার ছেলের 3য় জন্মদিনে মহারাজা তার ছেলেকে একটি কাঠের বাঘ উপহার দেন। যেই দোকান থেকে তিনি সেটা কিনেছিলেন, দোকানদার শাস্তির ভয়ে রাজার কাছে আসল দামের চেয়ে অনেক বেশি দামে সেটা বিক্রি করেছিল। খেলনাটি ভালোভাবে তৈরি করা হয়নি এবং এর উপরিভাগ অনেকটা অমসৃণ ছিল এবং এই কাঠের তৈরি খেলনাটির উপর কাঠের কাঁটা খাড়া হয়ে দাঁড়িয়েছিল। একটা কাঁটা মহারাজার ডান হাতে ঢুকে যায় এবং সম্ভবত রক্তক্ষরণ হয়। কিন্তু মহারাজা তার বাঁ হাত দিয়ে সেটাকে টেনে বের করে ফেলেন। এই ক্ষতের ফলে পরের দিন মহারাজার ডান হাতে সংক্রমণ দেখা দেয় এবং 4 দিনের মাথায় এই সংক্রমণটি একটি পুজে পরিপূর্ণ ক্ষতস্থানে পরিণত হয় এবং সংক্রমণ রাজার সমস্ত বাহুতে বা হাতে ছড়িয়ে পড়ে। মাদ্রাজ থেকে এই সংক্রমণের অপারেশন করার জন্য 3 জন বিখ্যাত শল্য চিকিৎসক বা ইংরেজিতে আমরা যাকে বলি সার্জন আনা হয় এবং তারা রাজার অপারেশন করেন, অস্ত্রোপচার করেন, কিন্তু অপারেশন ব্যর্থ হয় এবং রাজা মারা যান। এইভাবে 100 নাম্বার বাঘ রাজার প্রাণ কেড়ে নেয় এবং জ্যোতিষীর বলা ভবিষ্যৎবাণী সত্য হয়। দ্য টাইগার কিং গল্পটি একটি স্যাটায়ারিক গল্প যা ক্ষমতার অহংকার, মানুষের ঔদ্ধত্য এবং ভাগ্যের বিরুদ্ধে লড়াইয়ের নিরর্থকতাকে, অর্থাৎ ভাগ্যের বিরুদ্ধে লড়াই করে সফল হওয়া যায় না, এই সমস্ত ব্যাপারগুলিকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরে। অর্থাৎ
এই গল্পে ক্ষমতার অহংকার, মানুষের ঔদ্ধত্য বা পাগলামু এবং ভাগ্যের বিরুদ্ধে মানুষের ব্যর্থ লড়াইকে ব্যঙ্গ করা হয়েছে। এই গল্পের মূল চরিত্র প্রতিবন্ধপুরমের মহারাজা, যিনি টাইগার কিং নামে পরিচিত। এখানে আমি তোমাদের সামনে গল্পটির একটি সমালোচনামূলক বিশ্লেষণ তুলে ধরলাম। অর্থাৎ এই গল্পটাকে বিশ্লেষণটা এমনভাবে করেছি, একটু সমালোচনা করে বিশ্লেষণ করেছি, যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, তোমাদের জানা উচিত। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এই আশা করি। গল্পটি একটি চমৎকার ব্যঙ্গাত্মক গল্প, যা ক্ষমতায় থাকা ব্যক্তিদের অযৌক্তিকতার দিকে ইঙ্গিত করে। টাইগার কিং, যিনি একটি ভবিষ্যৎবাণী সম্পর্কে অত্যন্ত চিন্তিত ছিলেন যে একটি বাঘ তার মৃত্যুর কারণ হবে, তিনি সেই ভবিষ্যৎবাণীকে খণ্ডন করার জন্য 100টি বাঘ শিকার করার সংকল্প গ্রহণ করেন। কিন্তু হাস্যকরভাবে তিনি যে পথেই নিজের মৃত্যুর হাত থেকে বাঁচতে চেষ্টা করেন, সেই পথই তাকে তার অনিবার্য মৃত্যুর দিকে নিয়ে যায়। এই গল্পে কল্কি কৃষ্ণমূর্তি ব্যঙ্গ বা হাস্যরসের মাধ্যমে বা ব্যঙ্গ করার মাধ্যমে রাজা এবং তার অন্ধ অনুসারী বা তার অন্ধ কর্মচারীদের কাজের অসারতাকে ফুটিয়ে তুলেছে। অর্থাৎ রাজার কর্মচারীরা রাজার আদেশকে যেইভাবে অন্ধভাবে বিচার বিবেচনা না করে পালন করে, সেটাকে এই গল্পে দেখানো হয়েছে। কল্কি গল্পটির মাধ্যমে রাজাদের চরম ক্ষমতার সমালোচনা করেন। টাইগার কিংয়ের অযৌক্তিক আদেশগুলি কোনো প্রশ্ন ছাড়াই পালন করা হয়, যা অনিয়ন্ত্রিত ক্ষমতার বিপদকে প্রকাশ করে। অর্থাৎ যদি রাজার কর্মচারীরা যে রাজার আদেশকে কোনো রকম বিচার বিবেচনা না করে, রাজার এই যুক্তি ছাড়া আদেশগুলিকে কোনো রকম বিচার বিবেচনা না করে তারা যে রাজার আদেশ পালন করত, এতে রাজার যে অনিয়ন্ত্রিত ক্ষমতা ছিল, এই ক্ষমতার ফলে যে বিপদ দেখা দেয়, সেটাকেই কল্কি তার এই গল্পের মাধ্যমে তার এই গল্পে সমালোচনা করেছেন। রাজাদের এই চরম ক্ষমতার অপব্যবহারের তিনি সমালোচনা করেছেন। গল্পটিতে আমরা দেখতে পাই যে রাজার অহংকার এবং ক্ষমতার অপব্যবহার কারণে তার ক্ষমতার অপব্যবহারের কারণে তার রাজ্যে বাঘ প্রায় বিলুপ্ত হয়ে যায় এবং অবশেষে তার নিজেরও পতন হয়। গল্পটির প্রধান থিম হল ভাগ্য এবং স্বাধীন ইচ্ছার মধ্যে সংঘাত। টাইগার কিংয়ের সমস্ত চেষ্টা সত্ত্বেও তিনি জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী মিথ্যা করতে পারেনি। অর্থাৎ জ্যোতিষীর ভবিষ্যৎবাণী অবশেষে সত্যি হয়ই। অর্থাৎ ভাগ্যকে পরিবর্তন করার ব্যর্থ প্রয়াসকে কল্কি কৃষ্ণমূর্তি এই গল্পে তুলে ধরেছেন। গল্পের শেষে একটি খেলনা বাঘের হাতে আঘাতে বা একটি খেলনা বাঘের দ্বারা রাজার মৃত্যু হয়, যা দেখায় যে ভাগ্যকে এড়ানো সম্ভব নয়। গল্পে বাঘগুলি ছিল রাজার ভাগ্যের প্রতীক। তিনি যতই বাঘ হত্যা করেন, ততই তার ভবিষ্যৎবাণীকৃত মৃত্যু, অর্থাৎ তার মৃত্যুর যে ভবিষ্যৎবাণী করা হয় তার দিকে তিনি এগিয়ে যান, যা ভাগ্যের অনিবার্য
তাকে প্রকাশ করে, অর্থাৎ ভাগ্য অনিবার্য। খেলনা বাঘটি যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়, তা রাজার সমস্ত প্রচেষ্টার নিরর্থকতাকে প্রতিফলিত করে। অর্থাৎ রাজা এতগুলো বাঘ হত্যা করলেন, তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয় যখন একটা খেলনা বাঘের দ্বারা তার মৃত্যু হয়। সেই বাঘটা যদিও প্রকৃত বাঘ ছিল না, একটা খেলনা বাঘ ছিল, কিন্তু একটা সামান্য খেলনা তার ভাগ্য নির্ধারণ করে। গল্পটি অহংকারের পরিণতি এবং নিয়ন্ত্রণের মায়ের উপর একটি নৈতিক শিক্ষা প্রদান করে। টাইগার কিং তার ভাগ্যকে পরাস্ত করার অহংকারে বিশ্বাস করেছিলেন, কিন্তু তার অত্যাধিক আত্মবিশ্বাস তার করুণ পরিণতি ডেকে আনে। কল্কি কৃষ্ণমূর্তি, এই গল্পের লেখক, দেখান যে কোনো ক্ষমতা বা প্রচেষ্টাই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। দ্য টাইগার কিং একটি শক্তিশালী গল্প যা ব্যঙ্গাত্মকভাবে ক্ষমতা, ভাগ্য এবং মানব প্রচেষ্টার সীমাবদ্ধতাগুলিকে তুলে ধরে। কল্কির তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রতীকবাদের চমৎকার ব্যবহারে গল্পটি কেবল বিনোদনমূলক নয়, বরং গভীর চিন্তার উদ্রেককারী। গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে ভাগ্যকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা নিরর্থক, অর্থাৎ ভাগ্যকে নিয়ন্ত্রণ করা যায় না, এবং চরম ক্ষমতার পরিণতি, অতিরিক্ত ক্ষমতা দেখালে তা সবসময়ই বিপর্যয়কর হতে পারে, বা চরম ক্ষমতা সবসময় বিপদ ডেকে আনে। সুতরাং এই ছিল টাইগার কিং গল্পের বিশ্লেষণ। তোমরা এই গল্প থেকে কি জানতে পারলে, বুঝতে পারলে, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, এবং ভবিষ্যতে কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাও এবং তোমাদের মনে কি কি প্রশ্ন আছে তা অবশ্যই কমেন্টে জানাবে। আমি ডেসক্রিপশনে এই গল্পের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে ধরছি, যেগুলি তোমরা অবশ্যই ফলো করবে। সুতরাং ছাত্রছাত্রীরা, গুড বাই।